আসসালামু আলাইকুম সকল শুভাকাঙ্ক্ষী এবং আলো সমাজ কাস্টমারদের সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভ দুপুর। আমি আসলে এই ধরনের কোনো লাইভ প্রোগ্রাম বা ফেসবুক প্রোগ্রামের সাথে আসলে অভ্যস্ত না, কখনো এই ধরনের কোনো পরিস্থিতি আমাকে ফেস করতে হয়নি। 94 সাল থেকে ব্যবসা করি, ই কমার্সে মাত্র জানুয়ারিতে আসলাম, তো অনেক কিছুর সাথেই আমরা অভ্যস্ত ছিলাম না। আমাদের একটা স্পেসিফিক গোল ছিল, আমরা 6টা ক্যাম্পেইন দেবো সারা বছরে, এবং সেই কারণে আমরা কখনো কোনো ক্যাম্পেইনের নাম দেইনি যেন মানুষ ওই নামের ক্যাম্পেইনটা না খোঁজে। আমরা কোনো স্পেসিফিক ডেটে কোনো সময় কোনো ক্যাম্পেইন দেইনি যেন মানুষ শুধুমাত্র ওই দিনের ক্যাম্পেইন খোঁজে। তো সাবসিডাইজ করেছি সবসময় আমাদের ওন সোর্সে। আমরা প্রথম যে ক্যাম্পেইন দিলাম সেই ক্যাম্পেইন দিয়েছিলাম খুব স্বল্প সময়ের জন্য, জানুয়ারির 21 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। যদিও কথা ছিল 31 তারিখ পর্যন্ত, কিন্তু আমরা ক্যাম্পেইন 2 দিন আগে বন্ধ করে দিয়েছিলাম। তো এগুলোর পিছনে অনেকগুলো গ্রাউন্ড ছিল। তো আমরা 6 ঘন্টা পরে থেকে ইনফ্যাক্ট ডেলিভারি দেওয়া শুরু করেছিলাম, এবং কয়েকদিনের মধ্যে টোটাল ডেলিভারি কমপ্লিট করেছি আমরা। করে দিয়ে পুরো ফেব্রুয়ারি মাস ওয়েট করেছিলাম যে দেখি কি হয়, রেজাল্ট কি আসে। কিন্তু পুরো ফেব্রুয়ারি মাস বসে থাকলাম, কিন্তু আসলে কিছু কিছু ই কমার্স কাস্টমারদের হ্যাবিচুয়েশনস, এক্সপেকটেশনস, এই জিনিসগুলো চেঞ্জ করে দিয়েছিল। ফার্স্ট ক্যাম্পেইনে আমরা 2টো অর্ডার দিলে ক্যান্সেল করে দিতাম, সিঙ্গেল অর্ডারে বেশি আমরা অ্যাকসেপ্টই করতাম না। দেন মার্চে আবার ক্যাম্পেইন দিলাম, তো প্রতিবার ক্যাম্পেইন দিয়েছি 100% ডেলিভারি কমপ্লিট করে, দেন পরের ক্যাম্পেইন গিয়েছে। এটা সাক্ষী আপনারা নিজেরা। তো আমাদের সময় তো আমাদের আলেশা মাঠে কখনো এই ধরনের কোনো ইস্যু ছিল না, হয়ও নাই, যার জন্য মানুষ আমাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো যে আমাদের কমিটমেন্ট ঠিক আছে। আমরা 45 ডেজ বললেও অ্যাকচুয়ালি আমরা ডেলিভারি শুরু করতাম 32 ডেজে, যাতে কখনোই কোনোভাবে 45 ডেজ ক্রস না হয়। তাহলে আজকে এত সমস্যা কেন? আজকে আমার কাস্টমাররা মাসে পর মাস ওয়েট করতেছে, সেই জনের অর্ডারের ডেলিভারি এখনো হয় নাই। তো আপনারা জানেন জুন থেকে এক ধরনের কন্ট্রোভার্সি শুরু হয়েছিল, সেই কন্ট্রোভার্সির ইম্প্যাক্টটা আমাদের গায়ে লেগেছে। তো যে কোনো আইন যখন হয় সেটার জন্য ইমপ্লিমেন্টেশনের জন্য একটা সময় পাওয়া যায়, কিন্তু এখানে নতুন একটা সিস্টেম করে নিয়ে যেদিন আইনটা করা হয় সেদিন থেকেই আইনটাকে বলবৎ করা হয়। তো কন্ট্রোভার্সির সময় থেকেই বিভিন্ন সোর্সের আমাদের ফান্ডিংয়ের যেসব রেভিনিউ স্ট্রাকচার ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করে। আমাদের অনেক ধরনের ব্যাকআপ ছিল, আমরা যখন ক্যাম্পেইন দিয়েছি তখন সবসময় আমরা ব্যাকআপ নিয়েই ক্যাম্পেইন দিয়েছি। কিন্তু ফিফথ ক্যাম্পেইনের অতিরিক্ত কন্ট্রোভার্সি, মিডিয়া হাই, বিভিন্ন কারণে আমাদের রেভিনিউ স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়, ব্যাকআপগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো নিউজ মিডিয়ার অবশ্যই দরকার আছে দেশে, নাহলে আমরা ভয়েসটা কোত্থেকে শুনবো। কিন্তু সেখানে যখন পার্সোনাল ইস্যুর জন্য ফেক নিউজ হয় তখন সেটাকে হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের ক্ষেত্রে এই ধরনের অনেক ধরনের প্রবলেমই ফেস করতে হয়েছে। আমরা প্রতিদিন অফিস করি, কিন্তু তারপরে বলা হয় অফিস বন্ধ। আমাদের এখন অফিস কয়টা পর্যন্ত খোলা রাখবো? আমি 24 ঘন্টা তো অফিস খোলা রাখতে পারবো না। তো 24 ঘন্টা অফিস খোলা না রাখতে পারলে রাত 9টার সময় আমার গেটে আসলে দেখবেন অফিস বন্ধই পাবে সবাই, কিন্তু রাত 9টার সময় ভিডিও করে বলা হয় আমাদের অফিস বন্ধ। সাক্ষাৎকার না হয়, হ্যাঁ অনেক কাস্টমার হতাশ হয়ে রাত 12টা পর্যন্ত হয়তো বসে থাকে, অনেক সময় আসে, কিন্তু আমার এমপ্লয়িরা তারা কতখানি সাপোর্ট দিতে পারে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, 7টা পর্যন্ত, তারপরে তার পারে না। সেই ব্যাপারগুলো বুঝতে হবে। তো মিডিয়ার জন্য অনেক ধরনের ফান্ডিং সোর্স পর্যন্ত ডিস্ট্রয় হয়ে যায়, ফলস প্রচারণার জন্য অনেক ধরনের হার্ডশিপ আরও বেড়ে যায়। আমরা আসি, থাকবো, হয়তো আপনাদের অনেকের মধ্যে অনেকের অনেক ধরনের কষ্টসাধ্য সময় পার করতেছেন। আমি জানি অনেকে ইন্টারেস্টে পর্যন্ত টাকা এনে দিয়েছেন, অনেকের মেডিকেল ইমার্জেন্সি আছে, অনেকের অনেক ধরনের ইস্যুজ আছে, আমি জানি ইমার্জেন্সি ইস্যুজ আছে, অনেকে ফ্যামিলির কাছে ছোট হতেছে। তো আমার কাছে প্রত্যেকটা মানুষ সমান, আমার কাছে কোনো মানুষের মধ্যে কোনো ডিফারেন্স নাই। আমি আপনাদের মতোই সাধারণ একজন মানুষ।
আমার কাছে এরকম কোনো ম্যাজিক বাল্ব নাই যেটা দিয়ে আমি ওভারনাইট সলভ করতে পারবো সব কিছু, সেটা সম্ভবও না। তো আমরা যেটা করতেছি এই হার্ডশিপের মধ্যেও আমরা কখনো কোনো এক্সকিউজ দেখানোর চেষ্টা করিনি। অনেকে মনে করে এক্সকিউজ দেখানোর চেষ্টা করি। নতুন রেসিপি অনুযায়ী আমরা গেটওয়েকে বলতাম যে রিফান্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলে আমাদের দায়িত্ব শেষ, কিন্তু আমরা সেটা কখনো করি নাই। তো সেটা করিনি একটা কারণে করি নাই, বিকজ নতুন সিস্টেমে যদি আমরা অ্যাসকো অ্যাকাউন্টের থ্রুতে যদি রিফান্ড রিকোয়েস্ট করতাম, দ্যাটস টেক্স লং টাইম, বিকজ এখানে তাদের কমিটি মিটিং অমন কিছু তমন কিছু, এটা বিশাল একটা লম্বা সময় লাগবে। অনেকের ইমার্জেন্সি জনিত কারণে আমরা সেটাকে অ্যাভয়েড করে নিয়ে, আপনারা জানেন আমরা সরাসরি পর্যন্ত ক্যাশ পেমেন্ট দিয়েছি নাসরিন টাওয়ার থেকে শুরুর দিকে, ইভেন প্রাসাদ থেকে দিয়েছি। কিন্তু কতগুলো হার্ডশিপ পোহাতে হচ্ছে আমাদেরকে। কিছু কিছু গ্রুপ তৈরি হয়, কিছু কিছু ছাত্র সংগঠন, বিভিন্ন রকম সংগঠন 50 জন 100 জন করে গ্রুপ বানিয়ে নিয়ে আসে। কিন্তু আমার প্রশ্ন এখানে একটাই, যে এরা যে আসে তাদের অনেকের কাছে অর্ডার আইডি চাইলে দেখি যে তার অর্ডার না। তো সেক্ষেত্রে অনেক ধরনের রিকোয়েস্ট আসার জন্য আমরা এই ধরনের কোনো সার্ভিস দেওয়া 100% বন্ধ করে দিয়েছি। যে কাস্টমার শুধুমাত্র তার সেই কাস্টমার তার ন্যাশনাল আইডি এবং তার অর্ডার আইডি ছাড়া অন্য কাউকে আমরা কোনো সার্ভ করব না। আমরা মঙ্গলবার থেকে ইনশাল্লাহ আবার পেমেন্ট দেওয়া শুরু করব। তো দোয়া করেন আমাদের জন্য। হয়তো একদিনে আমি সবাইকে পারবো না, সো আমরা হয়তো সোমবারের মধ্যে বা রোববারের মধ্যে মেসেজ দিয়ে দেবো, বিকজ অনেকে ঢাকার বাইরে থেকে আসে, সো তাদেরকে অ্যাটলিস্ট 2 দিন আগে ইনফর্ম করা ভালো। তারপরেও যারা কোনো কারণবশত যদি আসতে না পারেন, তার যদি মেসেজ থাকে, তো সে একদিন গ্যাপ দিয়ে পরের দিন আসতে পারে, সে ধরনের একটা মেকানিজম আমরা করে নেব না। কারণ প্রত্যেকেই ওয়ান টাইমে আসতে পারবে, অনেকের অনেক ধরনের ইস্যুস থাকতে পারে, নাও আসতে পারে। তোমরা বাইপার দেওয়া শুরু করতেছি, কিন্তু মেসেজ ছাড়া কাইন্ডলি অফিসে এসে ভিড় করার কিছু নেই। আপনিও মেসেজ পাবেন, হ্যাঁ হতে পারে আপনি হয়তো আরো 5 দিন পরে পাবেন, 10 দিন পরে পাবেন, বাট প্রত্যেকে আলেশা মাঠের কাছ থেকে টাকা পাবে, আমার কোনো কাস্টমার ক্ষতিগ্রস্ত হবে না। আমি এই ক্যাবকে একটা কমিটমেন্ট দিয়েছিলাম এবং আরো অনেককেই দিয়েছি, অনেক অথরিটিকে দিয়েছি, আমরা জানুয়ারির মধ্যে 100% পেমেন্ট ক্লিন করব এবং আশা করি আমরা পারবো। কিন্তু তার মানে এই না আপনি জানুয়ারিতে টাকা পাবেন, আপনি মঙ্গলবারেও পেতে পারেন, বুধবারও পেতে পারেন, কজ আমরা কন্টিনিউ প্রসেসে দেবো, কজ একদিনে যেহেতু দিতে পারবো না, সো প্রতিদিন কিছু কিছু করে দিলে এটা আস্তে আস্তে কমতে থাকবে। সো হয়তো সিরিয়ালের লাস্টে যে যাদের জুলাই বা জুনের লাস্টের দিকের অর্ডার, সে হয়তো পেতে পেতে জানুয়ারি লাগতে পারে, হতে পারে এরকম কিছু, বাট প্রত্যেকে টাকা পাবে। আমরা যেটা করেছি, আমাদের শুধু ক্যাম্পেইনের একটা পার্টি আমাদের বাকি আছে, মেজন ক্যাম্পেইনের শুধু জুনের কিছু বাইক বাকি আছে। আর অন্যান্য প্রোডাক্টের মধ্যে যদি কিছু বাকি থাকে সেগুলো আমরা লিস্ট করতেছি, সো সেগুলোও যাবে। সো ওয়ারিড হওয়ার কিছু নাই। আর আমি লাইভে আসলাম একটি বড় কারণ, এই মিডিয়া নিউজটা যাতে কন্ট্রোল করা যায় সেই কারণে। আমি যে আসি এটার জন্যই আমি লাইভে আসছি, এটার সাথে আমরা অভ্যস্ত না, আমি এই ধরনের কোনো কিছুর জন্যই আসলে কখনোই অভ্যস্ত না। তো নতুন একটা সিচুয়েশন হয়েছে, সো আমাকে অনেক কিছু ফেস করতে হয়। আমি সবসময় কাস্টমারদের সাথে সরাসরি কথা বলতে পছন্দ করি এবং আমি বলেছি, আপনাদের মধ্যে হয়তো অনেকেই আমার সাথে দেখা করেছেন, অনেকেই কথা বলেছেন। আমি কিন্তু কাস্টমারদেরকে সময় দিই, কিন্তু পাশাপাশি একটা জিনিস বুঝতে হবে, আমি 24 ঘন্টা অফিসে থাকতে পারবো না। আমি সাধারণ একজন মানুষ, আমারও হয়তো 2-1 ঘন্টা ঘুম দরকার হয়, আমার খাবার টাইম দরকার হয়, বিসাইডস আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, ফান্ডিং সোর্সের জন্য মিটিং করতে হয়। আমি 24 ঘন্টা বসে থাকলে ফান্ড সোর্স জোগাড় করা সম্ভব না। সো আমি একটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে প্রতি শনিবার এবং প্রতি বুধবার আমি আপনাদের সাথে কথা বলবো, সেটা 10 মিনিটের জন্য হোক, 5 মিনিটের জন্য হোক, আধা ঘন্টার জন্য, বাট আমি নিজে সরাসরি কাস্টমারদের সাথে কমিউনিকেট করব। তো অনেকের অনেক ধরনের কমপ্লেন আছে আমি জানি, কিন্তু বাংলাদেশি প্রতিষ্ঠান কি আসলেই কোনো একটা ই কমার্স টিকে আছে? এদেশের ই কমার্স কোথায়? কন্ট্রোভার্সিতে তো আস্তে আস্তে এদেশের একটা ফিউচার বিজনেসের বিশাল একটা ইস্যুস আছে, যে ই কমার্সটা গ্রো করবে আগামী 2-3 বছরের মধ্যে, বাংলাদেশের অন্তত 5-10% মানুষ এটার সাথে সম্পৃক্ত হয়ে যাবে। টেক সেক্টরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা, যে বাংলাদেশ গ্রো করতেছে। আমি জানি যে বাংলাদেশ গ্রো করতেছে, আমাদের অনেক ধরনের প্রজেক্টের কাজ চলতেছে সারা বাংলাদেশে, ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ চলতেছে, এক্সপ্রেসওয়ে হইতেছে, রূপপুর পাওয়ার প্ল্যান্ট হইতেছে, গভর্নমেন্ট একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে আছে। এই ডেভেলপমেন্ট প্ল্যানের রেজাল্ট কি হবে? আগামী 23 থেকে 25 সালের মধ্যে বাংলাদেশ
ডেভেলপ কান্ট্রির পর্যায়ে চলে যেতে পারে। আমাদের জিডিপি স্ট্রাকচার 1.2 থেকে 2% পর্যন্ত বেড়ে যাবে। ইভেন এমনও হতে পারে 10%-এর ঘরে যেয়ে বুঝতে পারে 23 সালের পরে থেকে। তার মানে কি মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। সো যখন মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে তার মানে এই ইনফ্রাস্ট্রাকচারের জন্য বাংলাদেশের জিডিপি গ্রোথ যে লেভেলে যাবে 30 সালের মধ্যে বাংলাদেশ ডেভেলপ একটা কান্ট্রি হইতে পারে। ই কমার্সের চাহিদা সারা পৃথিবীতেই আছে এবং বাংলাদেশের মানুষের মধ্যেও এটার চাহিদা দিন দিন বাড়তেছে। তো আমরা যাদেরকে দোষারোপ করি ব্যাড প্যাটার্নের জন্য, তাদের অনেক অবদান আছে এই সেক্টরকে ডেভেলপ করার পিছনে। অনেক মানুষ ই কমার্সে থাকতো না, তাদের অনেকেরই অবদান আছে এই সেক্টরটাকে গ্রো করানোর জন্য কাজ করার পিছনে। বাট এই প্যাটার্নগুলো সাবসিডিজ প্যাটার্ন আসলে কখনোই লং টার্ম চলতে পারে না। প্রত্যেকে ওন সোর্সে করলে পাবলিক ফান্ড বেস যদি না করতো তাহলে এই সমস্যাটা হতো না। আমরা পাবলিক ফান্ড বেস ছিলাম না, তারপর আমরা কেন প্রবলেম ফেস করতেছি কন্ট্রোভার্সির জন্য। আমি যদি কোথাও থেকে একটু ফান্ড সোর্সের ব্যবস্থা করি ইভেন পার্সোনাল লেভেলে, অতিরিক্ত কন্ট্রোভার্সি, অফিসের এনভায়রনমেন্ট, বিভিন্ন ইস্যুতে মানুষ ভয় পাবে। এটা খুব ন্যাচারাল। আপনারা যেরকম ভয় পান আমার ইনভেস্টরও সেরকম ভয় পায়, ব্যাংকও সেরকম ভয় পায়। আমি ব্যাংকে লোন চাইতে গেলে ব্যাংক আমাকে লোন দেয় না। আমি অ্যাডাকুয়েট সিকিউরিটি দেবো, 200% সিকিউরিটি তাকে দিতেছি, তারপরে ব্যাংক আমাকে লোন দিতে চাচ্ছে না ডিউ টু নামের জন্য। তাই বাংলাদেশি সিটিজেন ব্যবসা করতেছি প্রপারলি, প্রপার ভ্যাট ট্যাক্স দিতেছি, তাহলে ট্রানজ্যাকশন গুড, রেভিনিউ স্ট্রাকচার গুড, কিন্তু ব্যাংক লোন দিতে ভয় পায়। তো কন্ট্রোভার্সি অনেক দিক দিয়ে ক্ষতি করে দেয়, অনেক ক্ষতি করে দেয়। আপনারা যদি ধৈর্য ধরেন সবই সম্ভব। যাই হোক, আমি হয়তো কিছু প্রশ্ন আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আরও কতগুলো ব্যাপার হচ্ছে যে অনেকে অনেক ধরনের ইস্যুস তোলে যে আমরা অনেক কিছুতে স্পন্সর হই, এটা হই। তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখা লাগবে। আমরা নতুন করে অ্যাকচুয়ালি কোনো কিছুতে স্পন্সর বা কোনো ফান্ড এক্সপেন্ডিচার করতেছি না। আমরা কাস্টমারকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি আমাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার কস্ট কমিয়ে দিয়ে। এই স্পন্সরগুলো তো অ্যাকচুয়ালি গত বছরের অকশনেই দেওয়া হয়েছে, এটা নতুন করে কিছু না। তো এই স্পন্সরশিপটা অনেকে মনে করতেছে আমরা নতুন করে দিচ্ছি, না, এইগুলো তো গত বছরের দেওয়া। অকশন কবে হচ্ছে আপনারা একটু গুগল চেক করলেই দেখবেন যে এই অকশনটা কবে হচ্ছে। তো এই ধরনের স্পন্সরশিপ নিয়ে এখন কথা হইতেছে। তো এই টাকা তো আমরা বহু আগে দিয়েছি, তো এখন কি করব? আমি যদি এই স্পন্সরশিপটাকে উইথড্র করতে চাই, এটা তো ইজি না, এবং আমি কি সেই টাকাটা ফেরত পাবো? সো টাকা যেহেতু আমি ফেরত পাবো না, সো এটা কন্টিনিউশন প্রসেসে যাচ্ছে। আমরা টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে সব ধরনের বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছি, কিন্তু সেটাও আমাদের জন্য অনেক ক্ষেত্রেই লস। কজ অনেক বিজ্ঞাপনের টাকা আমরা অনেক জায়গাতেই অ্যাডভান্স করা ছিল, সেই বিজ্ঞাপনগুলো চালাচ্ছি না। তো না চালালে কি সেই টাকা আমি ফেরত পাবো না। সো এই ধরনের অনেকগুলো ইস্যুস আছে, অনেক ধরনের প্রশ্ন অনেকে অ্যারেজ করতেছে। রিয়ালিটিটা আমরা বুঝতেছি যে রিয়ালিটিটা কোথায়, আমরা আমাদের পরিস্থিতিটা বুঝতেছি, বাইরের মানুষ এই পরিস্থিতিটা বুঝতে চাচ্ছে না। তারা মনে করতেছে যে কাস্টমারের টাকা দিতেছি না, নতুন করে স্পন্সর না। এই চুক্তিটা তো পাবলিশ ছিল পুরো পেপারে, পুরো বাংলাদেশের সবগুলো নিউজ মিডিয়া ছিল। 23 সাল পর্যন্ত এই স্পন্সরশিপের টাকা দেওয়া হয়ে গেছিল আমাদের। তো এটাকে আমি এখন টাকা নতুন করে দিতেছি? হ্যাঁ, বলুক তারা আমার টাকা ফেরত দিয়ে দেবে, তাহলে তো আমি এই টাকাটাও আপনাদেরকে দিয়ে দিতে পারি। আমার তো এইসব স্পন্সরশিপ এই মুহূর্তে আমার দরকার নেই। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, মানে অটমোস্ট প্রায়োরিটি হইতেছে আমার কাস্টমার। প্রত্যেকটা কাস্টমার আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ফিফথ ক্যাম্পেইনে কি হচ্ছে আমাদের? ফিফথ ক্যাম্পেইনের শুরুর দিকে দেখা গেল লকডাউন হলো, লকডাউনের জন্য আমরা অনেক সাফার করেছি। লকডাউনের জন্য যে কাস্টমার শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে বা ডিলে হয়েছে তা না, লকডাউনের জন্য আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইনফ্যাক্ট টোটাল জিডিপিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। লকডাউনের জন্য শুধু আমরা একটা কোম্পানি ক্ষতিগ্রস্ত তা না, গভর্নমেন্ট অনেক ধরনের প্রণোদনা দিয়েছে অনেক সেক্টরকে, কিন্তু ই কমার্সকে কোনো প্রণোদনা দিয়েছে আমার জানা নাই। যাই হোক, তো সেগুলো ডিফারেন্ট ইস্যু, এটা নিয়ে আসলে লং টার্ম আলোচনা করার কিছু নেই। কিন্তু আমাদের নতুন কোনো বিজ্ঞাপনে 100 টাকাও দেওয়া হয়নি কোথাও। এগুলো যা করা হয়েছে গত বছর ডিসেম্বরে করা হয়েছিল, তখন আলেশা মাঠের জন্মই হয়নি। আলেশা মাঠের জন্ম হয়েছে জানুয়ারি 1 তারিখে, বাট অপারেশনে গিয়েছি আমরা জানুয়ারি 21 তারিখে। তো এই ডাটাগুলো কেউ চোখে দেখে না, তারা হঠাৎ করে দেখতেছে 8 মাস 10 মাস পরে এই ক্রাইসিস টাইমে বোধহয় আমি এই বিজ্ঞাপন দিচ্ছি বা ওইটা করতেছি, স্পন্সর করতেছি। এইটা এখন আমি কি বলবো, এগুলো তো অ্যাকচুয়ালি গত বছরের ডিল করে সেগুলো পে অফ করা। এখন নতুন করে আমরা আসলে কিছুই করি নাই, নতুন কোনো কিছুই আমরা ইস্যু করি নাই। আমরা একমাত্র কাস্টমারের প্রায়োরিটি ছাড়া আর কোনো কিছু নাই। যাই হোক, আমরা পার্ট করে পেমেন্ট দেওয়া শুরু করতেছি মঙ্গলবার থেকে। তো
আপনাদের কাছে মেসেজ রোববারের মধ্যে যাবে, যাদের কাছে মেসেজ যাবে কাইন্ডলি তারাই আসবেন। হয়তো ভিড় করলে তো অ্যাকচুয়ালি বাকিদের সার্ভিস দিতেও ডিস্টার্ব হয়। যে যারা যখন 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 মেসেজ পাবেন তখন তারা আসেন, সময় দেওয়া থাকবে মেসেজ প্যাটার্নে, তো তাদেরকে সেভাবে সার্ভ করা হবে এবং এভরিডে সার্ভ করা হবে, শুক্র শনি ছাড়া রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন আমরা এটা সার্ভ করব। তো আমাদের অনেক এমপ্লয়ি হতাশ হওয়ার জন্য অনেক সময় হয়তো তারা প্রপার বিহেভ আপনাদের সাথে করতে পারে নাই, তো অনেকে অনেক সময় ধৈর্য হারা হয়ে গেছে। বাট আমি মনে করবো দুই পক্ষেরই ধৈর্য ধারণ করা উচিত। আপনারাও ধৈর্য ধারণ করুন, আমার এমপ্লয়ীদেরকেও আমার বক্তব্য হচ্ছে তো কাস্টমারদের আমাদের জন্য সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি, তাদের সাথে ভালো বিহেভ করে তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করা। বাট আমরা মঙ্গলবার থেকে পাট পাট করে পেমেন্ট দেবো, একদিনে তো আর সবাইকে দিতে পারবো না। সো আমরা যতটুকু পারি সেটুকু দেওয়ার চেষ্টা করব, বুধবারে দেবো, আবার বৃহস্পতিবারে দেবো, রোববার দেবো, এভাবে দিতেই থাকবো কন্টিনিউ। তাতে আস্তে আস্তে আমাদের লোড কমে যাবে। আর আমাদের ওই পরিমাণ লোড নাই যে পরিমাণ মার্কেটে বলা হয়। মার্কেটের লোডটা আপনাদের আইডিয়া করা উচিত, কজ আমার তো পুরো লিস্ট পাবলিশ করা ছিল ক্যাম্পেইনে। সো লিস্ট যখন আপনি দেখবেন তখন বুঝবেন যে ঈদের আগে আমরা 5 দিনে 19,000 ডেলিভারি দিয়েছি, লিস্টে থেকে সেই 19,000 বাদ দেন। তারপরে ঈদের পরে আমরা 14 দিন কন্টিনিউ ডেলিভারি দিয়েছি, তো সেটা বাদ দিলে আপনারাই হিসাব করে বের করতে পারবেন। আপনার কোনো নিউজ মিডিয়া বা অন্য কারোর সাথে বা কোনো গ্রুপ অমুক তমুক অ্যাকচুয়ালি জানা দরকার নেই, আপনি নিজেই হিসাব করতে পারবেন যে অ্যাকচুয়ালি কত ব্যালেন্স আছে। টোটাল লিস্ট আমাদের পাবলিশ ছিল, লিস্ট থেকে আপনি 19,000 প্রথমে বাদ দেন ঈদের আগের, দেন 14 দিনে প্রতিদিন ডেলিভারি গেছে 2200-2500 করে, সেটা বাদ দেন, তাহলে আপনি বুঝবেন আমাদের কতখানি পেন্ডিং আছে। এই পেন্ডিংটা আমাদের দেওয়ার ক্যাপাসিটি আছে, যেহেতু আমরা ক্যাশ ড্রাই আউট হয়ে গেছিলাম, সো আমাদেরকে ক্যাশ জোগাড় করতে সময় লাগতেছে। বাট প্রত্যেকে আলেশা মার্টের প্রত্যেকটা কাস্টমার টাকা পাবে। আর বাকি সংগঠন যেগুলো আছে বা যারা রিসেলার বা ইনভেস্টার ফরম্যাটে আসছে, তারা তো আসলে বিজনেস প্ল্যাটফর্মের জন্য আসছে, লাভের জন্য ইনভেস্ট করেছে, তো বিজনেসে লাভ লস আছে। তো সেটার জন্য আমরা রিসেলারদেরকে, বিশেষ করে যারা ব্যবসায়ী গ্রুপ যারা ইনভেস্ট করেছে, ইনভেস্টমেন্ট শব্দটা যারা ইউজ করতেছে, তাদেরটাকে প্রায়োরিটি আমরা একটু সেকেন্ড প্রায়োরিটিতে রেখেছি। ফার্স্ট প্রায়োরিটিতে আমার সিঙ্গেল কাস্টমারদেরকে আমি আগে বিদায় দেবো। আর যারা বিজনেস করেছে তারা একটু প্যাশেন্স নিয়ে এটুকু করতে হবে, বিজনেসে তো আমিও লস করেছি। সো তাদেরকে আমি লস করতে বলতেছি না, কিন্তু তাদেরকে একটু ধৈর্য ধারণ করার কথা আমরা বলতেছি, যে আমাদেরকে অতিরিক্ত চাপ দিলে আমরা ব্রেক করব। অতিরিক্ত চাপের থেকে বরং সহযোগিতার মনোভাব নিয়ে যদি আমরা প্রত্যেকে থাকি, তাহলে হয়তো বাই ফেজ আমরা এটাকে সলভ করতে পারবো। আপনাদের সহায়তা পেলে অ্যাকচুয়ালি সবই সম্ভব, আপনারা সহায়তা করলে সবই সম্ভব। আমার স্ট্রেংথ আমার কাস্টমাররাই, আমি অন্য কোথাও যে কোনো তদবির করতে চাই না। আমি আপনাদের সাথে বসতে চাই, আপনাদের সাথে কথা বলতে চাই, আপনাদের সমস্যা শুনতে চাই। আমার সমস্যা থাকলে সেই সমস্যা আমি আপনাদের সাথেই শেয়ার করব। আমি থার্ড কাউকে এটার মধ্যে ঢুকতেই দিতে চাই না। আপনি আমার কাস্টমার, আমি বিক্রেতা, লেনদেন যেটুকু হবে সেটা আমার আপনার মধ্যে হবে, তৃতীয় পক্ষর কোনো এন্ট্রি আমরা দেব না। এই ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। রিফান্ড ইস্যু যেগুলো আছে অ্যাকচুয়াল ইভেন ইনভেস্টরদের মধ্যে, সেগুলো আমরা যত তাড়াতাড়ি পারি চেষ্টা করতেছি সলভ করা। বাট আজকে অলরেডি শনিবার, রবি সোম মঙ্গলবার থেকে পাট পাট করে পেমেন্ট যাবে, রোববারের মধ্যে মেসেজ পাবেন, মিনস কালকের মধ্যে আপনারা মেসেজ পাবেন। যে কজন SMS পাবেন কাইন্ডলি শুধু তারাই আসেন। অতিরিক্ত লোড দিলে অ্যাকচুয়ালি দেখা যাবে আমার বাজেটেরই ব্যাপার আছে, মেসেজের বাইরে যখন একটা অ্যাডিশনাল রিকোয়েস্ট আসবে সেটা দেওয়ার ক্যাপাসিটি হয়তো আমাদের থাকবে না। সো হয়তো ভিড় না করে আমরা প্রতিদিন আমাদের কাস্টমারকে যে পরিমাণ দিতে পারতেছি আমরা SMS দিয়ে দিয়ে তাদেরকে ডেকে ডেকে দিয়ে দেব। সো আপনারা আমার শক্তি, আমাকে আপনাদের সাথে রাখেন বা আপনারা আমার সাথে থাকেন, যে ফরম্যাটে আমি বলি না কেন। তো আমরা দুজন ঠিক থাকলে সব ঠিক, আপনি আমি ঠিক না থাকলে কিছুই ঠিক না, তৃতীয় পক্ষ সেটার সুযোগ নেবে। বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে একটা প্রতিষ্ঠানকে আমরা সবাই মিলে সেট করতে পারি। এই প্রতিষ্ঠান তো আমি আমার জন্য করিনি, এই প্রতিষ্ঠান আমি এদেশের জন্য করছি, এদেশের মানুষের জন্য করছি, আমার এমপ্লয়ীদের জন্য করছি, আপনাদের জন্য করছি। তো সবাই মিলে এটাকে টিকিয়ে রাখেন, এবং সেটা টিকানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে একটু ধৈর্য ধরা। আমি সুপারম্যান না, আমাকে টাকা জোগাড় করতে তো একটু সময় লাগবেই, এটা আমি চেষ্টাও করতেছি এবং দেওয়াও শুরু করেছিলাম। কিন্তু যখন হঠাৎ করে দেখা যায় 50 জন 100 জন গ্রুপ করে আসে, সেই গ্রুপ অ্যাডমিন অমুক তুমুক, তারা তখন যেটা করে, আপনারা অনেকে গ্রুপে জয়েন করেন, সেই গ্রুপ অ্যাডমিন কি করে, গ্রুপ অ্যাডমিন তখন কি করে, আপনাদেরকে বাদ দিয়ে তারা একটা ডিমান্ড করে যে স্যার আমাকে এই 4টা চেক দেন, তাহলে আমি গ্রুপ ঠান্ডা করে ফেলতেছি।
আরে বাবা, গ্রুপ ঠান্ডা করার জন্য এটা তো কি ধরনের একটা অ্যাটিচিউড যে গ্রুপ অ্যাডমিন উনি ওনার সুবিধাটা নিয়ে গেল যে আমি 200 লোক নিয়ে আসছি, 100 লোক নিয়ে আসছি, আমারটা তো দিতেই হবে। তারপরে কি হইতে স্যার, আপনি কি পাচ্ছেন আসলে ওই ফুল গ্রুপকে কি আমি একসাথে দিতে পারতেছি? তা কিন্তু হচ্ছে না। আপনারা নিজেরা অ্যাসেস করে দেখেন, যারাই এরকম গ্রুপ বানিয়ে নিয়ে আসছে সেই গ্রুপ অ্যাডমিনরাই অ্যাকচুয়ালি সুবিধাটা নিয়ে গেছে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে। কিন্তু এখন আমরা স্ট্রিক্টলি ডিসাইড করেছি এই ধরনের কোনো গ্রুপ নিয়ে আসলে সেই গ্রুপে কোনো সার্ভিস আমরা দেব না। আমরা ওয়ান টু ওয়ান কাস্টমার টু কাস্টমার সাপোর্ট দেব। কোনো ধরনের গ্রুপকে কোনো রকম সাপোর্ট আমরা দেব না। গ্রুপ হলে আমরা সাপোর্ট দেওয়াই বন্ধ করে দেবো সেই গ্রুপগুলোকে। আমরা বরং গ্রুপ করলে সেই গ্রুপের লিস্ট করব এবং তাদেরকে লাস্ট স্টেজে দেবো। কারণ আমার সিঙ্গেল কাস্টমার আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে। সিঙ্গেল কাস্টমার মানে একটা লোক 1 লাখ টাকা জোগাড় করছে, তার পুরো ফ্যামিলি থেকে জোগাড় করছে, তার ভাই বোনের থেকে জোগাড় করছে, একজন হয়তো ওয়াইফ বা হাজবেন্ডের কাছ থেকে জোগাড় করছে, শ্বশুরবাড়িতে জোগাড় করছে, ইন্টারেস্টে টাকা জোগাড় করছে, সমিতি থেকে টাকা জোগাড় করছে। আমার কাছে এই সাধারণ মানুষগুলা বেশি ইম্পর্টেন্ট। এখন তারা কোথায় যাবে? তাদের তো যাওয়ার জায়গা নাই, তাদের রেফারেন্স নাই। তো তার মানে কি সে রেফারেন্স নাই মানে সে মানুষ না? অনেকে আছে যারা খুব পাওয়ারফুল জায়গায় আছেন, তাদের রেফারেন্স নিয়ে আসেন। রেফারেন্স নিয়ে আসা মানে কি? আমার গায়ে জোর আছে, সো আমি টাকা তুলে নিয়ে যাব। তাহলে সাধারণ মানুষের দোষটা কোথায়? আমাদের কাছে সাধারণ মানুষ বেশি ইম্পর্টেন্ট। যে শক্তিশালী মানুষ তার তো 2-4-5 লাখ টাকার ক্যাপাসিটি আছে, সে সহ্য করতে পারবে। কিন্তু আমার গরিব কাস্টমারগুলো তো 1 লাখ টাকা সহ্য করার পজিশনে নাই। সে হয়তো কান্নাকাটি করতেছে, হতাশায় ভুগতেছে, তার জন্য আমার বেশি ইম্পর্টেন্স তো তাদেরকে আমি দেবো। সাধারণ মানুষকে আমি সবসময় বেশি ইম্পর্টেন্স দিয়ে আসছি। আমি সাধারণ মানুষকে সবসময় ইম্পর্টেন্স দেবো। দয়া করে কেউ কোনো রেফারেন্স ইউজ করবে না। রেফারেন্স ইউজ করলে সেটা আমরা আলাদা লিস্ট করবো, এবং রেফারেন্স ইউজ করলেই আমরা দেরি করব। কারণ তাদেরকে আমরা প্রায়োরিটি লিস্টে রাখবো না। কারণ যে রেফারেন্স ইউজ করবে সে আমি ধরেই নেব সে তার গায়ে জোর আছে এবং তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে। যার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে সে পরে নেবে। কিন্তু গরিব মানুষগুলোকে আমাকে সেভ করতে হবে, এবং সেটার সংখ্যা বেশি, এবং তাদের কোনো ভয়েস নাই। তারা কোথাও যাইতে পারে না, আমার সাথে দেখা করতে পর্যন্ত ঢুকতে হয়তো পারে নাই। হয়তো ভিড়ের ভিতরে লাস্টে ফেজে যায় দাঁড়ায় আছে, কিন্তু লাস্টে দাঁড়ায় থাকা ওই মানুষটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তাদেরকে কে দেখবে? তাদেরকে দেখার জন্য কারো থাকতে হবে, এবং আমরা ওইটাকেই হায়েস্ট প্রায়োরিটি দেবো। গ্রুপ করে আসলে গ্রুপ লিস্ট করব, ভিডিও করব, এবং সেটাকেই আমরা আপনার পোস্ট দিয়ে দেবো যে এই গ্রুপের জন্য আপনাদেরকে আমি সার্ভিস দিতে পারতেছি না। সেক্ষেত্রে সেই গ্রুপের সাথে কি বিহেভ করবেন আপনারা ঠিক করবেন, আমি না। যাই হোক, আমি কিছু কিছু প্রশ্ন দেখার চেষ্টা করতেছি। আমি আসলে খুব সুস্থও না, কারণ এত অতিরিক্ত স্ট্রেসে থাকতে হলে তো সুস্থ মানুষ কিভাবে থাকবে। তারপরও আমি চেষ্টা করব, প্রতিদিন অফিস করব, আমি কোনোদিন গ্যাপ দেব না। অসুস্থ হলে দরকার পড়লে অফিসের মধ্যেই হয়তো একটু রেস্ট নেব, কিন্তু আমি এভরিডে প্রেজেন্ট থাকবো অফিসে। কারণ আমার প্রেজেন্সটাই বেশি জরুরি। আমি সরাসরি কাস্টমারদের সাথে কথা বলতে চাই, তাদের সুবিধা অসুবিধা আমি শুনতে চাই। যারা যে কাস্টমারগুলো আমার পর্যন্ত পুষতেই পারতেছে না, কথা বলতে পারতেছে না, আমি তাদেরকে প্রায়োরিটি দেব, অন্য কাউকে না। তো আমি একটু প্রশ্ন দেখে নিই, প্রশ্ন দেখে দেখি কিছু অ্যান্সার দেওয়ার মতো কিছু আছে কিনা। এখানে একজন বলেছেন কি, আমিনুর রহমান রিঙ্কু স্যার, রিফান্ডগুলো প্লিজ আগে দিয়ে দেন। অফকোর্স রিফান্ড ইস্যুটাই সবচেয়ে আগে প্রায়োরিটি পাবে। আমরা হিসাব করেছি জুনের 1 থেকে জুনের 29 তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইনেরই শুধুমাত্র বাইকের পার্টের ডেলিভারি বাকি আছে। সো আমরা যেটা করব ওই সিরিয়াল ধরে সেইভাবে, আগে কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। নাসরিন টাওয়ার থেকে আমরা প্রথম 5 দিন দিয়েছি, প্রাসাদ থেকেও প্রায় 5-6 দিন দিয়েছি। সো আমরা এটা দেওয়া শুরু করব, মঙ্গলবার থেকে দেওয়া শুরু করব। সো আমরা নর্মালি যেটা করব এখন থেকে, ওই যে শনিবার দিন আমরা একটা লিস্ট মোটামুটি রেডি করে প্রতি রোববার আমরা বা শনিবারই আমরা মেসেজ থ্রো করব। সো রিফান্ড ডেফিনেটলি হাইয়েস্ট প্রায়োরিটি, কিন্তু আমার জন্য তার থেকে হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে সাধারণ মানুষ, যাদের ক্ষমতা নাই শহরে আসার, যাদের ক্ষমতা নাই কারো কাছে যাওয়ার, যাদের কোনো রেফারেন্স নাই, যাদের কোনো প্রভাবশালী লোক নাই, আমি তাদেরকে আগে সেভ করব। যাদের প্রভাবশালী লোক আছে তাদের বাঁচানোর রাস্তা ডেফিনেটলি আছে। যে লোক 20 লাখ টাকা ইনভেস্ট করে তার মানে সে হাইলি ক্যাপাবল। যে 50 লাখ ইনভেস্ট করে সে হাইলি ক্যাপাবল মানুষ। ক্যাপাবল মানুষগুলো ধৈর্য ধরবে, কিন্তু সাধারণ মানুষ আমার জন্য ইম্পর্টেন্ট। যে মানুষ 80,000 টাকা জোগাড় করছে তার মানে সে 80,000 টাকা জোগাড় করতে তাকে অনেক কষ্ট করতে হচ্ছে। যে মানুষ 1 লাখ টাকা জোগাড় করছে তাকে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে, এবং এরাই সংখ্যায় বেশি। আমি সংখ্যা বেশি যেদিকে সেটাকেই আমি প্রায়োরিটি দেব, সংখ্যালঘুদের প্রায়োরিটি আমি পরে দেব।
আমার অর্ডার ছিল জুন, বাট এখন চেক করা যাচ্ছে। হ্যাঁ, এরকম একটা ভদ্রলোক আর কি জুনের অর্ডার উনি ডিসেম্বরের শেষের দিকে পেয়েছেন, এই ধরনের একটা কমার্স করেছেন। এটা হয়েছে, এটার জন্য আমরা আসলে কি বলবো, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আসলে, যে এরকম ডিলে অনেকের ক্ষেত্রে হবে, হচ্ছে। বাট আমি একটা কথাই শুধু জোর দিয়ে বলবো, আলেশা মার্টের কাছ থেকে এরকম হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা কাস্টমার টাকা পাবে। হ্যাঁ, হতে পারে ভাই আপনার টাকাটা হয়তো ডিসেম্বর এন্ডের লিস্টে পড়েছে বা জানুয়ারি ফার্স্ট উইকে পড়েছে, হতে পারে। একটু ধৈর্য ধরেন, কিন্তু অ্যাটলিস্ট আপনার টাকাটা আপনি পাচ্ছেন, এটুকু ধৈর্য ধরেন। আপনারা নিজেরাই কদিন পরে মঙ্গলবার থেকে বোঝা শুরু করবেন আমরা দিচ্ছি, কিন্তু এটা নিয়ে অ্যাকচুয়ালি হতাশ হয়েন না। অনেকে হয়তো চিন্তা করবে যে আমার চোখের সামনে দিয়ে টাকা নিয়ে গেল আরেকজন, আমি কেন পাবো না? ভাই, একদিন আমি দিতে পারবো না, আপনারই বন্ধু পেলে অসুবিধে কি? আপনার পরিচিত লোক বা আপনার সামনে দিয়ে যদি একজন পায়, তো আপনার খুশি হওয়া উচিত যে একজন মানুষ অন্তত সাপোর্ট পাইছে বা পাঁচজন মানুষ পাচ্ছে, সো আমিও পাবো। সো আমাদের তো আনলিমিটেড সোর্স নাই, সোর্সের লিমিটেশনস আছে, ফান্ডিংয়ের লিমিটেশনস আছে, ইভেন সার্ভিস দেওয়ার মতো ওই পরিমাণ লোক বলা হয়তো আমাদের নাই যে একসাথে আমরা 500 লোককে সার্ভ করবো। কিন্তু আমরা উই স্টার্ট সার্ভিং, আমরা সার্ভ করার চেষ্টা করতেছি এবং সার্ভ করতেছি। সো আপনার চোখের সামনে দিয়ে যখন দেখবেন একজন পেয়ে যাইতেছে, দেন ইউ শুড অ্যাপ্রিসিয়েট যে আমার সামনে পাইতেছে, তার মানে আমি পাবো। ওটা তো হতাশার বিষয় না, ওটা তো আপনার জন্য মনের আরো জোর তৈরি করার কথা যে না, পাচ্ছি। এ ধরনের কমপ্লেন অনেকে করে যে আমার আগের অর্ডার না, আমার পরের অর্ডার উনি পেয়ে গেছেন। হ্যাঁ, হইতে পারে, আমরা মানুষ, এরকম ভুল আমরা করতে পারি। অনেক সময় লিস্টে এরকম হয়েছে, হইতেও পারে হয়তো সামনে পড়ে গেছিল, বা কোনো মানবিক ইস্যু ছিল বা আর্জেন্সি ছিল, বা হয়তো ভুলবশতই হইতে পারে, হতে পারে। কিন্তু তার মানে কি, তারা পাচ্ছে। আর যখন পাচ্ছে, আপনার পরের লোকও যদি পেয়ে যায় আপনার আগে, এটা নিয়ে হতাশাগ্রস্ত হবেন না। আমরা প্রত্যেকে মানুষ, আপনার ভুল আমাদের হইতেই পারে। সো ভুল তো, ইভেন ফার্স্ট ক্যাম্পেন আমার হয়েছিল, আমার কিছু এমপ্লয়ি করেছিল, আমরা 17 জনকে একদিনে স্যাক করে দিয়েছিলাম শুধু সিরিয়াল ব্রেক করার জন্য। আমরা চেষ্টা করি সর্বোচ্চ লেভেলে সিরিয়াল ব্রেক না করার জন্য, কিন্তু এরকম দু একটা ভুল আমাদের হইতেই পারে। হয়তো এরকম ভুল হয়েছে, বাট সেটার জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ভুলগুলো যতক্ষণই কম করা যায়, বা পারফেকশন বলে আসলে কিছু নেই, আমাদের সিস্টেমসেও গ্লিচ হয়ে যায়, অনেক সময় এরকম ভুল হয়, আমরা মানুষ। কিন্তু সেটা ইচ্ছাকৃত হবে না এখন থেকে। যদি হয় সেটা ভুল আকারেই হবে এবং জেনে বুঝে হবে না। জাহিদুর রহমান, অর্ডার সিরিয়ালি দেওয়ার অনুরোধ রইল। হ্যাঁ, সেই প্রসঙ্গেই অলরেডি আমি কথা বললাম। হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করতেছি। তার মধ্যে বললাম তো যে এত কন্ট্রোভার্সি, এত কিছুতে অনেক কিছু তো একটু নড়বড়া হয়েই গেছে। অনেক ধরনের প্রেশারে কিছু কাজ আমাদের করতে হচ্ছে, বাট আমরা আর কোনো প্রেশার কোথাও থেকে নেব না। আমাদের কাস্টমার, সরাসরি কাস্টমার সার্ভিস থাকবে। সে তার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আসবে, তার অর্ডার আইডি নিয়ে আসবে। এর বাইরে কখনো কাউকে সার্ভ করা হবে না। ইভেন অন্য ধরনের কেউ আসলে তাদের সাথে আমরা কথা বলবো না, সার্ভিস দেওয়া তো দূরের কথা, আমরা শুধুমাত্র আমাদের কাস্টমারকেই সার্ভিস দেবো। কাস্টমার, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি যে আপনারটা নেওয়ার জন্য আপনি নিজে সরাসরি প্রেজেন্ট থাকবেন আপনার অর্ডার নিয়ে, অর্ডার আইডি নিয়ে, এনআইডি নিয়ে। সাথে 2-3 জন লোক নিয়ে আসলে কোনো সুবিধা হবে না, তাতে আমাদের এখানে লোক সংখ্যা বাড়বে, ডিস্টার্ব বাড়বে, আপনি সার্ভিস পেতে দেরি করবেন। অনেকে এরকম করে যে একটা অর্ডার আইডি নিয়ে সাথে 3-4 জন আসে, যে আমার ফ্রেন্ড নিয়ে সাথে নিয়ে আসছি বা ভাই নিয়ে আসছি। এই কাজটা থেকে একটু বিরত থাকুন। আপনি যখন একা আসবেন, আমরা বেশি মানুষকে সার্ভ করতে পারবো। কারণ প্রত্যেকেই যদি 3-4 জন করে সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আসে, তো তখন সার্ভিস দেওয়া আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। ভাই, আমাকে যাক, অনেক ধরনের ইস্যুস, অনেক ধরনের প্রশ্ন, অনেকের হতাশা, সেগুলো তো আছে। আমি তো বুঝতেইছি প্রত্যেকের মধ্যেই হতাশা আছে, হতাশা না থাকার মতো কোনো কারণ নেই। সেই জুন মাসের অর্ডার, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 5 মাস হয়ে গেছে, সো হতাশা থাকতেই পারে। কিন্তু আলেসামাটা ওভারকাম করার ক্যাপাসিটি আছে। হ্যাঁ, দেরি হয়েছে, আমি আগেও বলেছি, সেই দেরির জন্য আমরা ক্ষমা প্রার্থী।
কিন্তু আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে সার্ভ করা। কিন্তু যখন গ্রুপ করে বিভিন্ন সংগঠন থেকে আসে একসাথে, তখন আমার স্টাফরা ভয় পায়। তারা কত টাকা বেতনের চাকরি করে, তখন তারা জব করতে চায় না। এমনি হার্ডশিপ আছে, ঝামেলা সহ্য করতে হইতেছে। সো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে মঙ্গলবার থেকে সার্ভিস যাওয়া শুরু হবে, এবং আমি প্রতি শনিবার বুধবার ইভেন যদি আরও বেশি পারি আরও বেশি, তো আমি চেষ্টা করব আপনাদের সাথে সরাসরি কথা বলার। এবং সরাসরি কথা বললে যেটা হয়, আপনারা অনেক প্রশ্নের অ্যান্সার হয়তো জানতে পারেন সরাসরি আমার কাছ থেকে। তো আলেশা মাঠের টিমটা অ্যাকচুয়ালি ভালো, তারা তাদের সর্বোচ্চ লেভেলে চেষ্টা করতেছে সার্ভিস দেওয়ার জন্য। তো আমাদের তো কিছু ড্রব্যাকস আছে, এই ড্রব্যাক যদি নাই থাকতো তাহলে ওটা তো জুনেই আপনারা পেয়ে যেতেন। ড্রব্যাকস ডেফিনেটলি আছে, আমাদের তো কিছু ড্রব্যাকসের জন্য সার্ভিসটা প্রপারলি দিতে পারিনি, ফান্ডিং সোর্সগুলো প্রপার টাইমে আসে নাই। তো যাই হোক, আমি আসলে আর লম্বা করতে পারতেছি না আজকে আপনাদের সাথে, বাট আমি কমিউনিকেট করব আপনাদের সাথে, এবং আমি সহসা হয়তো একটা মেসেজ ফর্মেই হোক, যে ফর্মেই হোক, আমি নিজে সরাসরি, শুধু লাইভ ভিডিওতে না, ইনফ্যাক্ট নাসরিন টাওয়ারে দরকার পড়লে আপনাদের 200-300 জনকে আমি চায়ের দাওয়াত দিয়ে একসাথে সরাসরি আপনাদের সাথে আমি কমিউনিকেট করব। সো সেটারও মেসেজ যাবে কোন দিন আপনাদেরকে আমি চায়ের দাওয়াত দেবো। আমার সাথে কাস্টমাররা সরাসরি কথা বলবে। আমার সাথে কথা বলার জন্য নিউজ মিডিয়ার নিউজ দেখার দরকার নাই, পোস্ট দেখার দরকার নাই, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ দেওয়ার দরকার নেই। আপনি আমার সাথে সরাসরি কথা বলুন, আমিও সেটাই চাই। আমার প্রবলেম আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের প্রবলেম আপনি আমার সাথে শেয়ার করবেন। এই কমিউনিকেশনসটা যদি ঠিক থাকে, দুজন যদি আমরা একসাথে ঠিক থাকি, আপনি ক্রেতা আমি বিক্রেতা যদি ঠিক থাকি, তাহলে বাকিরা কেউই কিছুই করতে পারবে না আমাদের এগেনস্টে। আমরা দুজন আমাদের প্রবলেম সলভ করব। তৃতীয় পক্ষকে এইটার মধ্যে আমি ঢুকতে দিতে চাই না, ঢুকতে দেব না, এবং এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করব না। এক্ষেত্রে আমরা একদম স্ট্রিক্ট থাকব। ন্যাশনাল আইডি কার্ড ছাড়া এবং অর্ডার আইডি কার্ড ছাড়া অফিসে এমনও হইতে পারে আমরা হয়তো অনেকে ঢুকতেও দেবো না আগামী 15-20 দিন। বিকজ আমি আগে কাস্টমারদেরকে সার্ভ করব, তাদের রিফান্ড ইস্যু, তাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। পরবর্তীতে যখন রিল্যাক্স কিছুটা হবে, আমাদের লোড কমে যাবে, তখন বাকিগুলো আমরা দেখব, কিন্তু তার আগে না। আর যারা রিসেলার, যারা ইনভেস্টার, তাদেরকে ধৈর্য ধরতে হবে, স্ট্রিক্টলি ধৈর্য ধরতে হবে, তাদেরকে আমরা পরে সার্ভিস দেব। এবং এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, বিকজ আমাদেরকে একটা জায়গায় না একটা জায়গায় শক্ত অবস্থানে যেতে হবে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। বিকজ আপনারা সার্ভিস পান না, বিকজ এদের জন্য তো আপনি ঢুকতেই পারেন না। আপনাকে তো সীমানা লাস্ট মাথায় ফেলে দেয়, আমার পর্যন্ত পুষতেই দেয় না এই ভিড়টা। কিন্তু অরিজিনাল কাস্টমার আমার সাথে কথা বলা দরকার আছে, আমার প্রবলেম তাকে আমি শোনাবো, সে তার প্রবলেম বলবে, সলভ করবো, একটা জায়গায় সলভ হবে। কিন্তু অন্য কোনো সার্ভিস এই মুহূর্তে আমরা দেব না। আমার কাছে সবসময় কাস্টমার প্রথম, এবং তাকে আমি সার্ভিস দেবো আগে, বাকিদের সার্ভিস পরে দেব, তাতে যা হয় হবে। কিন্তু আমরা এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করব না। কোনো সংগঠন, কোনো রকম তদবির, কোনো রকম এই বেচাকেনা বিজনেস শুরু হয়েছে, সেগুলোকে ওই গ্রুপ অ্যাডমিন, ওই 100 জনের গ্রুপ, 150 জনের গ্রুপ, তাতে যা হওয়ার হবে, এই ধরনের কোনো সার্ভিস আমরা দেব না। আপনি আপনার আইডি নিয়ে, আপনারা পরিচয় দিয়ে, আপনার অর্ডার আইডি নিয়ে সরাসরি আমাদের অফিসে আসবেন, আমরা সার্ভিস দেব। কিন্তু সাথে আরও 5-10 জন নিয়ে আসবেন যারা আমার কাস্টমার না, তাদেরকে আমরা সার্ভিস দেব না। এবং এক্ষেত্রে কোনো রকম কোনো কম্প্রোমাইজ আমরা করব না, তাতে যা হবার হবে। যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, দোয়া করেন যেন আমরা তাড়াতাড়ি ওভারকাম করতে পারি। আর আমি তো বললামই, আমি আসলে এই ধরনের পরিস্থিতির সাথে অভ্যস্ত না, হয়তো ভুল অনেক সময় আমারও হয়, আমিও অনেক সময় হয়তো ভুল বলি বা ভুল করি। তো এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, বাট আমাদের ইন্টেনশন ইজ গুড, আমরা এটাকে সলভ করব, যেভাবেই হোক সলভ করব। তো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। তো আমাদের জন্য দোয়া করবেন। বাই।